আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে একটু জানাবা তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পারতেছো কিনা, এটা আমাকে একটু জানাবা কমেন্ট করে, ঠিক আছে? আজকে আমরা একটা দুর্দান্ত ক্লাস নিতে যাচ্ছি। আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দিব, যাতে পরবর্তীতে তোমরা বাসায় পড়তে পারো এবং বাসায় সেগুলোই পড়বা যেগুলো পরীক্ষা আসবে। আগামীকালকে গিয়ে দেখবা আমি যা যা আজকে পড়াইছি সবগুলা তোমার পরীক্ষায় একদম হুবহু কমন আসছে। সো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে গত ক্লাসে যে পরীক্ষা দিছো সেই পরীক্ষায় আমাদের সেশন থেকে ক্লাস থেকে কতটুকু কমন পাইছো, অর্থাৎ পরিণতি প্রথম পত্রে সিকিউ এমসিকিউ আমাদের সেশন থেকে কতটুকু কমন পাইছো আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি জাস্ট একটু অপেক্ষা করব 1 মিনিট, তারপর আমরা ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? আমি দেরি করবো না, যেহেতু তোমাদের আগামীকালকে পরীক্ষা, আমি একদমই দেরি করবো না, ঠিক আছে? আচ্ছা ভাইয়ারা আপুরা সবাইকে বলবো যারা লাইভে অলরেডি যুক্ত হইছো, তোমাদের দেখো আমি কিন্তু এখনো ঘুমাই নাই, টু বি ভেরি অনেস্ট আমি এখনো ঘুমাই নাই, কারণ আমি যদি রাত্রে কাজ করে ঘুমাই তাহলে আমি আর উঠতে পারবো না, তোমাদের ক্লাসটা দিতে পারবো না। তোমাদের ক্লাসটা না দিতে পারলে হয়তো অনেকেরই ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আমি এখনো ঘুমাই নাই, সারা রাত তোমাদের জন্য পরিশ্রম করে কষ্ট করে কাজ করছি, স্লাইড বানাইছি, তো সাজেশন বানাইছি। তো তোমাদের উচিত তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবা। সবার কাছে একটা অনুরোধ রইল, তোমরা লাইভটা সবাই যদি একটু শেয়ার করো, তোমার জন্য পরিশ্রম করি, তোমরা একটু যদি পরিশ্রমগুলো দাও, সবাই যদি একটু শেয়ার করো লাইভটা, তোমাদের কাছে এটা একটা খুবই অনুরোধ করলাম, ঠিক আছে? তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে দিবা। একদম দেখছে 4 মিনিট হয়ে গেছে ভাই রে ভাই, 4 মিনিট হয়ে গেছে বললা। আচ্ছা সংবিধান নিয়ে একটা আজকে মজার ঘটনা আছে, সংবিধান নিয়ে আজকে একটা মজার কাহিনী হবে। হ্যাঁ, সংবিধান নিয়ে মজার একটা কাহিনী হবে, সমস্যা নাই, তোমরা কোনো চিন্তা করো না ভাই, কোনো চিন্তা করো না। ভাইয়া অনেক ভয় লাগতেছে। না 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 ভাইয়া, আজকে ক্লাস করার পরে একটু ভয় লাগবে না, আজকে ক্লাস করার পরে তোমার একটু ভয় লাগবে না, ভয় দূর করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ভয় দূর করে দিব, একটু ভয় লাগবে না, সব দূর করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। আমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তোমাদেরকে আমি অনুরোধ করবো তোমরা লাইভটা শেয়ার করে দিবো। আমরা কি কি দিব দেখো, প্রথমে আমরা এইভাবে টপিক আকারে সাজেশনটা দেখবো, যেটা তোমাদের অলরেডি পিডিএফ দিয়েছিলাম, তারপর আমি একটু হালকা হালকা দেখা যাবো, ঠিক আছে? এরপরে আমাদের যখন এটা শেষ হবে তখন আমরা যাবো এখানে গিয়ে আমরা তোমাদেরকে এই যে এইভাবে সিকিউ পিডিএফ গুলো দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফ এ সবগুলো না পড়তে পারলে স্লাইডে যারা থাকবে যেগুলো শুধু সেইগুলো পড়লে হবে। এরপরে দেখো এমসিকিউ পিডিএফটা কিন্তু তোমাদের দেওয়া আছে, তোমরা যারা পাও না এই পিডিএফটা দ্রুত সংগ্রহ করে নিবা, দ্রুত এই পিডিএফটা সংগ্রহ করে নিবা। এটা পড়লেই হবে, যদি এত সময় না থাকে তাহলে আমি স্লাইডে দেখাবো, ওটা পড়লেই হবে। তারপর আমরা এমসিকিউ সলিউশন করবো, ঠিক আছে? এমসিকিউ সলিউশন করবো আজকে আমরা, ঠিক আছে? সো তোমাদের জন্য কিন্তু আজকে অনেকগুলা বিষয় আছে, আর কোনো চিন্তার দরকার নাই, তোমরা অনেকগুলো বিষয় আছে। সো আমরা আর দেরি না করে একদম শুরুতেই আমরা চলে যাব প্রথম অধ্যায়ে। সো যারা ভাইয়ারা আপুরা জয়েন হইছো, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা যদি মনটা চাই, কষ্ট করছি যদি একটু মনটা চাই, লাইভটা একটু শেয়ার করো, ঠিক আছে? আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি প্রদীপ যদি একবার তোমাকে কোনো কিছু পড়াই আর যদি পরীক্ষা এগুলো না আসে আমি জরিমানা দিব, 100% আসবে। আজকে তোমাদেরকে 60টা সৃজনশীল দিব, 60টা সৃজনশীল পরীক্ষার হলে গিয়ে দেখবা আসছে, এই 60টা থেকে আসবো, ঠিক আছে? দেখো দেখো তোমাদের কমেন্ট পরে পড়বো, হ্যাঁ এখন না। আলহামদুলিল্লাহ অনেক ভালো কমেন্ট মনোবিজ্ঞান আছে, ঠিক আছে? হ্যাঁ কমন পাবা। তো এইখানে তোমরা একটু দেখো, আমরা বলছিলাম এই ভারত শাসন আইনটা তোমরা পড়বা, তবে লাউর প্রস্তাব আর এই বঙ্গভঙ্গ তোমরা তো ভালো করে জানো, এই দুটো থেকে 100% প্রশ্ন হবে ভাই, 100% প্রশ্ন হবে, কোনো মিসই নাই। সো এই জায়গা থেকে তোমাকে কি করতে হবে, ভালো করে একটু পড়তে হবে, কি করতে হবে, ভালো করে পড়তে হবে। সো আমাদের প্রথম অধ্যায় থেকে এর বাইরে আর কোনো কিছু আসে না, খুব বেশি সিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য আসে, এমসিকিউ আমরা সলভ করাবো। এটা যেহেতু তোমাদেরকে আগে দিয়েছিলাম একটু দ্রুত করবো, দেখো আমি আমরা বলতেছি এটা যেহেতু তোমাদেরকে আগে আমি দিয়ে দিছি এই জন্য আমি দ্রুত করবো, এখানে আমি বেশি সময় নিব না, ঠিক আছে? এইখানে আমি বেশি সময় নিব না। এরপরে দেখো আমাদের কি আছে, এরপরে দেখো এখানে কি আছে, ভাষা আন্দোলন আছে ভাইয়া, কি আছে, ভাষা আন্দোলন আছে। 100% শিওর তাকে কেটে প্রশ্ন আসবে, 100। এটা একটা প্রশ্ন, ভাষা আন্দোলন তোমার একটা প্রশ্ন আমি আউট করে দিলাম। আর কি বলবো বলো তো,
তোমরা যদি না পারো কি করবা, একটা সিকিউ পড়তে না ভাই, একটা সিকিউ ঠাড়া মস্ত হয়ে যেতে পারবে না, এটাই আসবে। ঠিক আছে, এটাই আসবে। এরপর দেখো 6 দফাটা একটু পড়বা, 6 দফাটা একটু পড়বা। এইবারে 6 দফাটা হচ্ছে 2 স্টার, এটা স্টার দেওয়া নাই, 2 স্টার। এরপর হচ্ছে এই গণ অভ্যুত্থানটা খুবই গুরুত্বপূর্ণ, গণ অভ্যুত্থান এবারে খুবই গুরুত্বপূর্ণ, কেজি দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, যেহেতু আমাদের 2400 একটা গণ অভ্যুত্থান হয়েছে, সাথে এই মাসটা পড়বা, এটা হচ্ছে 3 স্টার ছিল, এখন 2 স্টার হয়ে গেছে। 1970 নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, ঠিক আছে, পড়বা। মুজিবনগর সরকারটা পড়বা, আগরতলা স্বাধীনতা মামলা পড়বা, মুক্তিযুদ্ধে নারীদের অবদান পড়বা। তবে এইখান থেকে যদি কেউ পারো যে ভাই 100 মধ্যে 100 নম্বরই পাইতে চাও, সে সবই পড়বা। কিন্তু যে মনে করো যে আমার জীবন যায় যায় ভাই, আমি এত কিছু করতে পারতাম না, তাহলে আমি কি করব? তাহলে ভাই তুই কি করবি জানিস? তুই হচ্ছে এটা পড়বি, এটা পড়বি, আর হচ্ছে হ্যাঁ এই দুইটা বললে হবে, আর অন্য কিছু করার দরকার নাই। ঠিক আছে, এই দুইটা বললেই এনাফ। ঠিক আছে, এরপরে যাই কত অধ্যায়? 3য় অধ্যায়। ভাই এখানে অনেক কিছু আছে, ভাই সব পড়তে পারবো না, কি পড়বো? কম করে দেন, কম করে কি দিব? এই যে তিতুমির পড়বি, তাহলে হবে, আর কিছু লাগবে না। সাথে কি পড়বো? সাথে শুধু এটা পড়বি, তাহলে হবে, আর কিছু লাগবে না। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, যদি তুমি 100% প্রিপারেশন নিতে চাও, তাহলে এগুলো সবগুলো পড়বা। আর জীবন আমার জীবন যায় যায়, দড়ি দড়ি মরি মরি, তাহলে এটা পড়বা আর এটা পড়বা। এখান থেকে যদি টপিক না পড়তে পারো, বই থেকে না বুঝো না কিছু না, তাহলে ঢাকা বোর্ড বা সে প্রশ্ন করে ফেলবা, আর এদিকে চট্টগ্রাম বোর্ড বা সে প্রশ্ন করে ফেলবা, তাহলেই হবে, আর অন্য কিছু দরকার নাই। ক্লিয়ার বুঝতে পারছো? ক্লিয়ার বুঝতে পারছো সবাই? কমেন্ট করে জানাও। দেখো এরপরে যদি আমরা যাই, আমরা খুব দ্রুত শেষ করবো এখানে, পরের রেকর্ড ক্লাস দেখে নিবা যারা পরে জয়েন করতেছো। বাংলাদেশের বাইরা খুবই মজার একটা প্রশ্ন আউট করে দেয়। একটা প্রশ্নই পড়ুন 30 সেকেন্ড পরে আউট করা সম্ভব। সেটা হচ্ছে সংবিধানের অধ্যায় থেকে একটা সৃজনশীল পড়বা, আর কিচ্ছু না। একটা সৃজনশীল পড়ে যাবা, 100% কমন আসবে। কোনটা সেটা? সেটা হচ্ছে গিয়ে এই যে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি, হ্যাঁ, আর সাথে মৌলিক অধিকার বলা পড়বে। ঠিক আছে, আর কিছু দরকার নেই। মানে তুমি যদি ভাই এই অধ্যায়তে 4র্থ অধ্যায় থেকে আনসার করতে চাও, একদম সহজ, সবচেয়ে সহজ। জাস্ট ঢাকা বোর্ড 19, 23, যশোর 23, ময়মনসিংহ 22, বরিশাল 21, যে কোনো একটা পড়বা ভাই। একটা পড়তে পারবা না, একটা সিকিউ পড়বা, মোর দেন এনাফ। এটাই আসবে ভাই, এটাই আসবে। রাইমান তো লেখছে সাথে আছি, হ্যাঁ আমরা সাথে আছি, আলহামদুলিল্লাহ আমার 27টা রাইট হয়েছে। থ্যাংক ইউ তানিয়া, থ্যাংক ইউ। তোমরা এভাবে কমেন্ট করলে হচ্ছে আমার ভালো লাগে, তোমরা যখন রেসপন্স করো তখন ভালো লাগে। তোমরা যারা ক্লাসটা করতেছো ভাই, বিশ্বাস করো এই ক্লাসের বাইরে কিচ্ছু আসতো না। তুমি ক্লাস তো, আমি তো চলে যাচ্ছি না, আমি তো আরো ক্লাস দিতে আসবো, তাই না? আমার তো অর্থনীতি ফার্স্ট ক্লাস বাকি রয়েছে। তোমরা দেখো না কমন পড়ে কিনা, তোমরা দেখো, একটাবার বিশ্বাস করো, দেখো যারা যারা আমাদের সাথে যুক্ত আছো প্রত্যেকে একটু ক্লাসটা দেখো, দেখো কমন পড়ে কিনা। এরপরে দেখো, এরপর হচ্ছে আমাদের এই বাংলাদেশের কর্ম কমিশন পড়বা, অ্যাটর্নি জেনারেল। ভাই অ্যাটর্নি জেনারেল খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, 100% শিওর এখান থেকে আসবে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, মহাহিসাব নিরীক্ষক দুর্নীতি দমন কমিশন। যদি একটা পড়তে চাও তাহলে এটা আর হচ্ছে এটা, এই দুইটা পড়লে হবে। দুইটা পড়লে, একটা পড়লে তুমি পুরোটা পড়ো, কে যদি দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। ঠিক আছে ভাই, এমসিকিউ পড়ান, হ্যাঁ এমসিকিউ পড়াবো, এমসিকিউ পড়াবো, সিকিউ পড়াবো, এমসিকিউ পড়াবো, সিকিউ পড়াবো, কোনো সমস্যা নাই। দেখো এখানে দেখো, এরপরে দেখো এই যে 10 অধ্যায়, প্রতিবন্ধী, দুর্নীতি, খাদ্য ভেজাল। ভাই খাদ্য ভেজাল কেজি রে ভাই, কেজি 100% প্রশ্ন আসবো। এই দুর্নীতি একটু পড়তে পারিস, দুর্নীতি প্রশ্ন আসবো, বাকিগুলো একবার পড়বি। ইফটিজিং, এই ছেলেরা দেখ ইফটিজিং পারস, ইফটিজিং কি তোরা হচ্ছে পড়তে পড়ছস? ইফটিজিং পড়বি, ঠিক আছে? ইফটিজিং থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, আবার নিজেরা করতে যাইস না, ইফটিজিং থেকে প্রশ্ন আসবে। তবে যদি তুই মানে জীবন যায় যায় এমন অবস্থা হয়, মানে এত পড়ার সময় নাই এরকম থাকে, তাইলে শুধু পড়বি হচ্ছে এই খাদ্য ভেজাল। এরপরে যদি কিছু পড়তে চাস তাহলে হচ্ছে দুর্নীতি। এখন আমি তোকে একটু বুঝাই আমি কি করবো আসলে। এই অবধি আমাদের শেষ। এখন আছে শিওর 7 সিকিউসিআর, এটা একটু বুঝো সবাই। তোমরা আমাকে একটু কমেন্ট করবা, আমি যে তোমাদেরকে টপিক ভিত্তিক সাজেশনটা দিলাম মাত্র, বা আগেও দিছি, এটা কি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। যে টপিক ভিত্তিক সাজেশন বুঝতে পারছি, পরে আমি আগাবো। টপিক ভিত্তিক সাজেশন বুঝতে পারছি, আমি একটু আগাবো। টপিক ভিত্তিক সাজেশন বুঝতে পারছি বলো। থ্যাংক ইউ। আমরা প্রথমে টপিক ভিত্তিক সাজেশনটা দিলাম, ঠিক আছে? পরে 7টা সিকিউ দেন, তারপর এমসিকিউ পড়াবো, লাস্টে তোমার সিকিউ সলভ করাবো। এটা একটু বুঝো তোমরা, এটা একটু বুঝো আমরা কিভাবে পড়াবো, সিকোয়েন্সটা বুঝছো? রবিউল মুশলিক কমনের বাবা আমরা কি পড়াবো বোর্ডে লিখছি, আমরা কি পড়াবো বোর্ডে লিখছি। প্রথমে টপিক ভিত্তিক সাজেশন দিব, টপিক ভিত্তিক সাজেশনটা দিয়ে দিছি।
এখন 60টা সিকিউ দিব তোমাকে, 60টা সিকিউ। কোন 60টা তুমি আনসার করবা? পরীক্ষার হলে তোমরা পেস্ট লাগাই দাও, কোনটা রেখে কোনটা আনসার করবে পেস্ট লাগাই দাও। আমি তোমাকে সিকোয়েন্স করে দিব যে কোনটার পর কোনটা আনসার করলে তুমি 10 এ 10 পাবা। অনেক চ্যাপ্টার আছে সেখান থেকে তুমি আনসার করলে শুরুতে তুমি পেস্ট লাগাই দিবা। ভাই তুমি যদি অ্যাটর্নি জেনারেল থেকে প্রথমে আনসার করো, তুমি জীবনে পরীক্ষা ভালো দিতে পারবে না। ঠিক আছে, তুমি সপ্তম অধ্যায় থেকে শুরুতে আনসার করো, তুমি জীবনে পরীক্ষা ভালো দিতে পারবে না। তার মানে তোমাকে কি করতে হবে? তার মানে তোমার আমি সিকোয়েন্সটা বলে দিতেছি কি কি পড়বা। 60টা সৃজনশীল দিতেছি ভাই, 60টা সৃজনশীল দিতেছি। দেখো 60টা সৃজনশীল দিতেছি। 1 নং সিকিউ, 1 নং দেখ, 1 নং এটা দিয়ে শুরু করবি তোরা সবাই। 1 নং দেখো, 1 নং মানে আমাদের কাছে কি? 1 নং মানে হচ্ছে ভাষা আন্দোলন। কি আন্দোলন? ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলন দিয়ে তোমরা হচ্ছে খুব সুন্দর করে শুরুটা করবা, ভাষা আন্দোলন দিয়ে। ঠিক আছে, এখান থেকে কি করবা? ভাষা আন্দোলনের ধারণা, ঠিক আছে, ধারণা, তারপরে ভাষা আন্দোলন সৃষ্টির কারণ মানে ঘটার কারণ, এরপর হচ্ছে ভাষা আন্দোলনের ফলাফল। কথা কি বুঝতে পারছো? 1 নং বুঝছো? 1 নং বুঝছো? তোমরা যদি বুঝে থাকো একটা কমেন্ট করবে দয়া করে, 1 নং ডান, 1 নং ডান। মানে তুমি চাইলে অন্য অধ্যায় থেকে আনসার করলে ফুল নাম্বার পাবা না। ভাষা আন্দোলন দিয়ে শুরু করলে তোমার আস্তে আস্তে কঠিনের দিকে যাইবা। সিকোয়েন্সটা আমি বলতেছি। এমসিকিউ হবে, বই পড়া লাগবে এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য বই পড়া লাগবে। হ্যাঁ, বই পড়া লাগবে। ভাইয়া এগুলো কি পিডিএফ এ আছে? না না না, এটা পিডিএফ এ নাই, এটা আমি বলিতেছি। এটা পিডিএফ এ নাই, এটা পিডিএফ এ নাই। 2 নং, 2 নং, 2 নং আমরা যাব। দেখো 2 নং আমরা দুইটা দিতেছি, যে কোনো একটা আসবে। দুইটা আসলে দুইটা দিয়ে দিবা। প্রথম হচ্ছে বঙ্গভঙ্গ, ঠিক আছে, বঙ্গভঙ্গ, এটা 1, 2 এর 1। তারপর হচ্ছে লাহোর প্রস্তাব, যে কোনো একটা 100% আসবো। দুইটা আসতে পারে, ঠিক আছে, দুইটা আসতে পারে। তোমাদেরকে আমি বুঝাই জিনিসটা, বুঝো। তুমি পরীক্ষা হলে 1 নং সৃজনশীল লিখবা। 1 নং প্রশ্নের উত্তর ক কোনটা? ভাষা আন্দোলন। এটা শুরু করবো কি দিয়ে? ভাষা আন্দোলন দিয়ে। 2 নং করবো হচ্ছে এই যে কোনো একটা 100% আসবে। 2 নং দিবা এখান থেকে। যদি দেখো এখান থেকে দুইটা আসছে, তাহলে এটা 2 নং হয়ে যাবো, এটা 3 নং হয়ে যাবো। যদি দুইটা চলে আসে তাহলে 2, 3। আর যদি কোনো একটা আসে তাহলে এই যে 1 নং সৃজনশীল, 2 নং সৃজনশীল। পরীক্ষা হলে তোমার খোঁজাখুঁজি করা লাগবে না, কোনটা দেয় পরে আগে পরে, এগুলো করা দরকার নাই, এগুলো করা দরকার নাই। আমি সাজিয়ে দিচ্ছি। তারপর তুমি 3 নম্বরে কি করবা? 3 নং, 3 নং মনে করবা শুরুটা প্রথম, এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা না আসলে এটা আসবো, মানে এটা আসবো। যদি না আসে এটা আসবো, মানে অর আর কি, ঠিক আছে, অর, ঠিক আছে। তাহলে আমি যদি বলি 6 দফা, কি দফা? 6 দফা। এরপর কি বলবো? এরপর বলবো আমরা কি? 1969 এর গণঅভ্যুত্থান, 69 এর গণঅভ্যুত্থান, 69 এর গণঅভ্যুত্থান। বুঝতে পারছো তোমরা? এটা আসবে নয় এটা আসবে। দুইটা যদি আসে তাহলে এটা 3, এটা 4। তার মানে তোমার 7 নং সৃজনশীল আমার এখানে যা লাগবে না, 5টা মধ্যে গেলে দেবো। 5টা অব্দি কেউ পড়তে নিয়ে নাও। ভাইয়া ফার্স্ট চ্যাপ্টার তো অনেক বড়, একটু বেশি করে দেন না। ফার্স্ট চ্যাপ্টারতে মাত্র 3টা টপিক পড়বা। 12 শাসন আইন, বঙ্গভঙ্গ, লাহোর প্রস্তাব। এর বাইরে আসতো না, আসতো না, আসতো না, আসতো না। যে সিগুলো পড়তে বলছে সে বোর্ডগুলো পিডিএফ আছে? হ্যাঁ পিডিএফ আছে, পিডিএফ দিয়ে দিছি, আজকে আবার দিব, আজকে আবার দিব। পিডিএফ দিয়ে দিছি, আজকে আবার দিব, একটু মনোযোগ দাও। এরপর আমাদের কত আছে? 4 নং। কত আছে? 4 নং ভাই, 4 নং, 4 নং। কয় নং? 4 নং। 4 নং আমাদের কি আছে? একটাই দিব 4 নং এ, সংবিধান। কি বলছি? সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের বৈশিষ্ট্য শুনো। ওরা একটা উদ্দীপক দিব, দেখো উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন সংবিধানের মিল আছে। 1972 সালের সংবিধান। ভাই এই প্রশ্নটাই আসবো, অন্য কিছুই আসবে না। মানে একটা মাত্র অধ্যায়, 4র্থ অধ্যায়, সবচেয়ে কম পড়ে আছে, সৃজনশীল আনসার করা সম্ভব, সিকিউ আনসার করা সম্ভব, সবচেয়ে কম পড়বা। মা রিয়াসান লিখছে ভাই আপনার সাজেশন ফলো করে সৃজনশীল কমন পাচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, কমন পাবা, কমন পাবা, 100% কমন পাবা, 100% কমন পাবা। 4 নং গেছে আমাদের, 4 নং চলে গেছে। 5 নং, 5 নং কি দিব? 5 নং হচ্ছে 5 নং, 5 নং 1 নাম্বার হচ্ছে 70 সালের নির্বাচন, 70 সালের নির্বাচন, 70 সালের কি নির্বাচন। এরপর কি? এরপর হচ্ছে অ্যাটর্নি জেনারেল, কি
অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। এটা দ্বিতীয় অধ্যায় থেকে, এটা মূলত আসছে সপ্তম অধ্যায় থেকে, ঠিক আছে। আমরা সিকোয়েন্সটা ব্যবহার করতেছি। 5 নং অবধি সবাই বুঝছো? সাইফুল লেখছে ডান, থ্যাংক ইউ, এক ক্লিয়ার, থ্যাংক ইউ আনায়াতুল। এরপরে আমাদের কি আছে? 6 নং, 6 নং, 6 নং, 6 নং, কয় নং? 6 নং। আমি এটা একটু মুছতেছি, আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। 6 নং দেখো, 6 নং, 6 নং, 6 নং তিতুমির রে ভাই, তিতুমির, তিতুমির, তিতা খাইতে দেখে তিতুমির, ঠিক আছে, তিতুমির, ঠিক আছে। এরপরে খাদ্য ভেজাল, কি ভেজাল? খাদ্য ভেজাল, খাদ্য ভেজাল, খাদ্য ভেজাল। 7 নম্বরের মধ্যে আমি অনেকগুলো দিতেছি, 7 নম্বরের মধ্যে, ঠিক আছে। শুনো, 7 নং অবধি তোমার যাওয়ার প্রয়োজন নাই। তুমি সর্বোচ্চ 5 নং অবধি গেলে তোমার 7টা সৃজনশীল কমন পড়ে যাবে। 6 নং অবধি গেলে তোমার 100% 4টা সৃজনশীল, 7টা সৃজনশীল কমন পড়ে যাবে। তাহলে তোমার ভাই হচ্ছে যাওয়ার দরকার নাই সাথে, তারপরেও আমরা 7 দিয়ে দিব। তারপর আমরা কি করব? 7 দিয়ে দিব। তোমরা চাইলে কি করতে পারো? তোমরা এই যে বাসানি আছে, এই বাসানি, তারপর হচ্ছে মহাহিসাব নিরীক্ষক, মহাহিসাব নিরীক্ষক, তারপর হচ্ছে মুজিবনগর সরকার, এই যে কোনটা একটা দিতে পারি, ঠিক আছে, যে কোনটা একটা দিয়ে দিবা, তাহলেই হবে। আচ্ছা, এরপর আমরা কি পড়াবো দেখো তো। তোমরা আমার কথাটা একটু বুঝো সুন্দর করে। আমি তোমাকে যে 7টা সৃজনশীল সিকিউ মানে ইয়া করে দিলাম, সিকোয়েন্স করে দিলাম, এটা এই কারণে দিলাম যে পরীক্ষার হলে গিয়ে তুমি কোনটা রেখে কোনটা আনসার করবা, কোনটা আগে করবা, কোনটা পরে আনসার করবা, এই ধরনের একটা বিভ্রান্তকর পরিস্থিতি পড়ো। তখন এভাবে দেখা গেছে কনফিউশনের সময় চলে যায় 5-6 মিনিট, এভাবে সময় নষ্ট হয়। এই জন্য তুমি বাসা থেকেই বুঝতে পারতেছো পরীক্ষার হলে তুমি কোনটা আনসার করবা। তোমার আমি 7টা সিকিউ আমি বলে দিচ্ছি যে এই সিরিয়ালে আনসার করবা, ঠিক আছে। এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি হেল্পফুল হবে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো, তোমাদেরকে একটা অনুরোধ করতেছি ভাই, তোমার পিডিএফ দিতেছি, এমসিকিউ, সিকিউ, স্লাইড দিতেছি, আবার ক্লাস দিতেছি ফ্রিতে। তোমরা কি একটু শেয়ার দিতে পারো না? একটা শেয়ার দিয়ে দাও ভাই, একটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে। সো এরপর আমরা এইভাবে হচ্ছে আমরা কি করব? আমরা সিকিউ গুলা পড়াবো। সিকিউ গুলো আমরা সলিউশন করে দিব, কেমনে কেমনে লিখবা সব বলে দিব, সব বলে দিব। কিন্তু এর আগে আমরা কি করব? এমসিকিউ গুলো সলভ করে ফেলি। অনেকে এমসিকিউ তে সমস্যা, অনেকেরই এমসিকিউ সমস্যা। এমসিকিউ কি করবা? এমসিকিউ পিডিএফটা ভালো করে পড়বা, যে পিডিএফটা আমরা দিছি। এই ভিডিওর ক্যাপশনও দেখবা, এই ক্লাস শেষে 5 মিনিট পরেই ক্যাপশনে আমরা ওই পিডিএফটার যে লিংক সেটা যোগ করে দিব। কিন্তু আমি তোমাদেরকে বলি, তোমরা যদি পিডিএফ না পড়তে পারো, কেউ যদি বলো যে ভাই আমার তো পিডিএফ এ তো অনেক সিকিউ, আমি কিভাবে পড়বো, তাহলে বলবো এই যে স্লাইডে যেগুলো থাকবে, স্লাইডে যেগুলো আছে শুধু এইগুলো পড়লেও হবে। এগুলো পিডিএফ উত্তর আছে, আমি যেভাবে দেখাই দিব সেভাবে শুধু পড়বা, ঠিক আছে, তাহলেই হবে। আর কোনো কিছু দরকার নাই, ঠিক আছে, আর কোনো কিছু দরকার নাই, ঠিক আছে। তাহলে আমরা কি করব? সর্বশেষ আমরা সিকিউ গুলো সলভ করব। এর আগে এমসিকিউ আমি যে জায়গা থেকে পড়াবো ওই জায়গাগুলো বই থেকে ভালো করে পড়বা, তাহলেই হবে। আমি এমসিকিউ তো সব পড়ানো সম্ভব না, এমসিকিউ জাস্ট আমি কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই জায়গাগুলো আমি তোমাদেরকে টাচ করব, ঠিক আছে। এই ক খ কমন পড়বো, আমার পিডিএফ এর ক খ বললেই হবে, পিডিএফ এর ক খ বললেই হবে। তাহলে আমরা চলে যাচ্ছি এমসিকিউ এ। আমরা চলে যাচ্ছি কোথায়? এমসিকিউ এর পরে সিকিউ গুলো দেখাবো, এমসিকিউ এর পরে সিকিউ গুলো দেখাবো, এমসিকিউ এর পরে সিকিউ গুলো দেখাবো আমরা, ঠিক আছে। এমসিকিউ এর পরে সিকিউ গুলো দেখাবো, ঠিক আছে। এমসিকিউ আগে গুলো দেখাবো, তারপর আমরা সিকিউ গুলো দেখাবো। দেখো তোমরা সবাই দেখো। তাহলে আমরা যদি দেখি প্রথম প্রশ্নটা কি, সবাই কমেন্ট করে আমাকে জানাইবা, সবাই কমেন্ট করে জানাইবা মুসলিম লীগ কত সালে গঠিত হয়? মুসলিম লীগ কত সালে গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুসলিম লীগ কত সালে গঠিত হয়? মুসলিম লীগ কত সালে গঠিত হয়? দেখো সবাই দেখো। মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন কে? প্রথম সভাপতি ছিলেন এই নাগা খান। কি খান? নাগা খান। তোমরা ওটা আনসার করতে থাকো, আমি কয়েকটা তথ্য বলে দিই। প্রথম সভাপতি ছিলেন কে? নাগা খান।
ঠিক আছে, সরি নাগা খান, এটা আগা খান হবে, আগা খান, সরি এই আগা খান। তারপরে সভাপতি ছিলেন কে? সভাপতি ছিলেন সলিমুল্লাহ। সভাপতি সভাপতি ছিলেন কে? সলিমুল্লাহ। কে ছিলেন? সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ, নবাব স্যার কে? সলিমুল্লাহ। ঠিক আছে, তাহলে প্রথম সভাপতি ছিলেন আগা খান, সভাপতি ছিলেন সলিমুল্লাহ। সবাই বুঝতে পারছো? মুসলিম লীগ কত সালে গঠিত হয় তোমরা কমেন্ট করে জানাও তো। ভাইয়া সাইন নং কিসের সাথে মিল আছে বলেন? আরে বলবো রে, বলবো। লাবণী আক্তার লেখছে 1906, থ্যাংক ইউ। প্রিয়ন্তি দার লেখছে 100% কমন ছিল চিটাগং বোর্ড, থ্যাংক ইউ প্রিয়ন্তি, থ্যাংক ইউ। এমসি গুলো আমি যেগুলো পড়াইতেছি শুনো, এমসি গুলো আমি যেগুলো পড়াইতেছি এই জায়গা থেকে আসবে ভাই। যদি আমি বলি মুসলিম লীগে যদি কত সালে হইছে, এটা যদি না আসে, ঠিক আছে, এটা যদি না আসে, এটা যদি না আসে, তাহলে প্রথম সভাপতি কে ছিলেন এটা আসবো। এটা যদি না আসে, সভাপতি কে ছিলেন এটা আসবো রে ভাই, কিছু না কিছু আসবো ভাই, কিছু না কিছু আসবো। মরলে মিন্টু আইন আছে, মরলে মিন্টু আইন সংস্করণ প্রণীত হয় 1909 সালে। মরলে মিন্টু আইন, মরলে মিন্টু সংস্কার আইন প্রণীত হয় 1909 সালে, ঠিক আছে, 9 সালে, ঠিক আছে, থ্যাংক ইউ। একদম দেখছে জিন না, আগা খান, নাগা খান, নাগা খান, আগা খান, আগা খান, ঠিক আছে। দেখ তোরা যা করলে, দেখ তো এখানে 1906। এরপরে কত সালে পলাশী যুদ্ধ শুরু হয়? কত সালে পলাশী যুদ্ধ শুরু হয়? বলো কত সালে পলাশী যুদ্ধ শুরু হয়? আমি বলতেছি 23শে জুন, 23শে জুন, তারিখটা বলে দিলাম 23শে জুন, 23শে জুন, ঠিক আছে। ইংরেজ সভাপতি ছিলেন কে এই যুদ্ধে? এই যুদ্ধে ইংরেজ সভাপতি ছিলেন কে? ইংরেজ সভাপতি ছিলেন লর্ড ক্লাইভ। কে? লর্ড ক্লাইভ, রবার্ট ক্লাইভ, সরি রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভ, ঠিক আছে, রবার্ট ক্লাইভ। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে। তোমাদেরকে একটা প্রশ্ন করি, পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতক কে ছিলেন? পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতক কে ছিলেন? তোমরা কমেন্ট করে জানাইবা। পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতক কে ছিলেন? পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতক কে ছিলেন বলতো? নবাব বিকারুল মুলকের প্রতিষ্ঠাতা সলিমুল্লাহ, ঢাকায় প্রতিষ্ঠিত 1936 সালে, ঠিক আছে। ফাহিমা জাহান রিপা 1906, ঠিক আছে। কত চ্যাপ্টার এটা ভাই? চ্যাপ্টার দেখো, এমসিকিউ দেখো, 1 নম্বর অধ্যায়। পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতক কে ছিলেন? এটা কি ইতিহাস না পৌরাণ ইতিহাস একই রকম রে পাগলি। ঠিক আছে, যা 1757, সবাই লেখছো, সুন্দর, সবাই লেখছো। এরপরে দেখো লাউর প্রস্তাব উত্থাপিত হয় কত তারিখে? লাউর প্রস্তাব উত্থাপিত হয় কত তারিখে বলতো? লাউর প্রস্তাব উত্থাপিত হয় কত তারিখে? 1940 সাল, 1940 সাল।
এটাকে পাকিস্তান প্রস্তাব বলা হয়। কি প্রস্তাব? লাহোর প্রস্তাবের একটা নাম কি? পাকিস্তান প্রস্তাব। কি প্রস্তাব? পাকিস্তান প্রস্তাব। আমি যে পাশাপাশি লিখে গেছি এগুলো একটু মনে রাখুন, ঠিক আছে? লাহোর প্রস্তাব উত্থাপিত করা হয় অনেক পরে, কমেন্ট আসছে আমার এখানে। তেইশে মার্চ শাহাদাত লিখছে 23শে মার্চ। থ্যাংক ইউ শাহাদাত। তাড়াতাড়ি বলে যাচ্ছি, তাড়াতাড়ি বলে যাচ্ছি। দেখো দেখো এরপরে আমি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি, আমি বেশি কথা বলবো না, কয়েকটা তথ্য দিব সাথে। হ্যাঁ দেখো 23শে মার্চ। এরপরে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন হচ্ছে এই লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। হ্যাঁ একটু তাড়াতাড়ি পড়াবো, হ্যাঁ তাড়াতাড়ি পড়াবো, তাড়াতাড়ি পড়াবো, ঠিক আছে? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে? দ্রুত কমেন্ট করো, তোমরা দ্রুত কমেন্ট করলে আমি চালু করাই, ঠিক আছে? 1793। এরপরে ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? একটু আগে পড়াইছি লর্ড কর্নওয়ালিস, আমি কয়ে দিছি, এটা লাগবে না। বঙ্গভঙ্গ কত সালে সংগঠিত হয়? হাই রে কি অবস্থা! বঙ্গভঙ্গ কত সালে সংগঠিত হয়? বঙ্গভঙ্গ, ঠিক আছে? তাহলে আমরা জানি ভারত উপমহাদেশের সবচেয়ে বড় প্রদেশের নাম ছিল বাংলা প্রেসিডেন্সি। কি ছিল? বাংলা প্রেসিডেন্সি, বাংলা প্রেসিডেন্সি, ঠিক আছে? বাংলা প্রেসিডেন্সি, ঠিক আছে? এটাকে ভাগ করা হয়েছিল দুইটা ভাগে। কয় ভাগে? দুইটা ভাগে। পূর্ববঙ্গ আসাম, পূর্ববঙ্গ ও আসাম, আর আগে ছিল পশ্চিমবঙ্গ। কি ছিল? পশ্চিমবঙ্গ, ঠিক আছে? পূর্ববঙ্গ, আসাম, পশ্চিমবঙ্গ, এটা কিছু অঞ্চল ছিল, এটা কিছু অঞ্চল ছিল, ঠিক আছে? ছিল এটা রাজধানী কই ছিল? এটা রাজধানী ছিল ঢাকা। এটা রাজধানী ছিল কই? ঢাকা। আর এটা রাজধানী ছিল কই? কলকাতা, কলকাতা, ঠিক আছে? আবার এই বাংলা প্রেসিডেন্সির রাজধানী ছিল কই? কলকাতা, ঠিক আছে? কলকাতা, ঠিক আছে? সাদা দিলা ভাষা কি বেশি তো এই কলকাতা ছিল, ঠিক আছে? কলকাতা। তোমরা একটু জানবা। পিডিএফ কিভাবে পাবো? এই ক্যাপশন বাবা একবার স্যার পরবর্তী ক্লাস সবটাই মস্ত, তাহলে ভাই তুই ক্লাস করার দরকার নাই, মস্ত দরকার, আমরা তো চাই তোর মস্ত কর, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 1905, 1905। পরবর্তীতে কত হয়েছিল? 1906 সালে কি ছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠিত ছিল, ঠিক আছে? মুসলমানরা সর্বপ্রথম তাদের নিজেদের জন্য কি করছে? একটা রাজনৈতিক দল করছিল, ঠিক আছে? 1905, ঠিক আছে? এরপরে ভাই তাড়াতাড়ি জায়গা, বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কি? খুবই গুরুত্বপূর্ণ। বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কি বলতো? বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কি? বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কি? পাকিস্তানের 3.27% মানুষের মুখের ভাষা ছিল উর্দু। 3.27% মানুষের মুখের ভাষা ছিল উর্দু, ঠিক আছে? 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্লোগান ছিল কি? রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। তার মানে কি হবে? এটা হবে ভাষা, এটা হবে কি? ভাষা। এরপরে 1956 সালের সংবিধান কতদিন স্থায়ী হয়েছিল বলতো? বলতো তোমরা একটু। 1956 সালের সংবিধান কতদিন স্থায়ী হয়েছিল? পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয় 1956 সালের 23শে মার্চ। 1956 সালের 23শে মার্চ, 23শে মার্চ,
ঠিক আছে, প্রথম সংবিধান কার্যকর হয়েছিল, প্রথম সংবিধান কার্যকর। ঠিক আছে, কমেন্ট করো তোমরা, দ্রুত কমেন্ট করো। তোমরা একটু দ্রুত কমেন্ট করবা যাতে আমি বুঝি জিনিসটা। ঠিক আছে, একটু দ্রুত কমেন্ট করবা। আচ্ছা, এরপরে দেখো 2 বছর, 2 বছর, কত বছর? 2 বছর। এরপরে ছাত্রদের 11 দফা দাবি ঘোষণা করা উপস্থাপন করে কখন? বলতো কখন? যখন হচ্ছে গিয়ে 1968 সালে আগরতলা মামলা হয়, আগরতলা মামলা হয়। ঠিক আছে, বঙ্গবন্ধু সহ 35 জনকে আসামি করা হয়, 35 জনকে আসামি করা হয়। তখন যখন তাদেরকে ধরে নেওয়া হয়, ধরা হয়, তখন ছাত্ররা 1969 সালে, ঠিক আছে, 11 দফা ঘোষণা করেন, 11 দফা ঘোষণা করেন। তাহলে উত্তর কি হবে? 1969। দেখো পরে তাড়াতাড়ি যাই, পরে আমাদের এগুলো পড়াই দেবো। 1956 সালের সংবিধানে কতদিন স্থায়ী হয়েছিল? 2 বছর হয়ে গেল। এটা গেল। কোন দাবিকে বাঙালির ম্যাগনা কাটা বলা হয়? কোন দাবিকে বাঙালির ম্যাগনা কাটা বলা হয়? ভাই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন দাবিকে বাঙালির ম্যাগনা কাটা বলা হয়? কোন দাবিকে বাঙালি ম্যাগনা কাটা বলা হয় বলতো? কোন দাবিকে বাঙালি ম্যাগনা কাটা বলা হয়? কোন দাবিকে বাঙালি ম্যাগনা কাটা বলা হয়? কোন দাবিকে? ঠিক আছে, দেখো আমরা একটু দ্রুত করব, অনেকে তোমার পরীক্ষা যেহেতু কালকে 6 দফা। এরপরে তমুদ্দিন মসজিদ সংগঠিত জড়িত কিসের সাথে? আহা কি সহজ! এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভাষা আন্দোলন কিসের সাথে? ভাষা আন্দোলনের সাথে, ভাষা আন্দোলনের সাথে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে কোন আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তা চেতনা জাগ্রত হয়েছিল? কোন আন্দোলনের মাধ্যমে? ভাষা আন্দোলনের মাধ্যমে। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি, আল্লাহ, মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন কে? এটা একটু তোমরা বলো, এটা একটু তোমরা বলো। এটা তোমরা বলবা। ঠিক আছে, এটা তোমরা বলো, এটা তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো। আয়ুব খান, আয়ুব খান লিখছে, একজন লিখছে আয়ুব খান। শাইলা মাহাদি হাসান লিখছে আয়ুব, আয়ুব মামা। মাহাদি মামা লাগে বলে ভাষা আন্দোলনের সাথে। আচ্ছা ঠিক আছে, আয়ুব লেখছ যারা, মামা টামা যাইলে আয়ুব লেখলে মামা লিখছ আমার পরীক্ষা বলে। এরপরে পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন? আল্লাহ, খুবই ইম্পর্টেন্ট। পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন? স্যার দয়া করে একটু তাড়াতাড়ি পড়ান, আমি তাড়াতাড়ি পড়াইতেছি, এর থেকে তাড়াতাড়ি আর পড়াইলে বুঝতে হয় না। ঠিক আছে, আমি তো কোনো বিস্তারিত বলতেইছি না, আমি তো বিস্তারিত কোনো কথাই বলতেছি না তোমাদেরকে। উনিশশো আটান্ন সালে 1958
58 সালের 7 অক্টোবর সর্বপ্রথম পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন। কে জারি করেন? এই যে তোমাদের কে লেখছ, ইস্কান্দার মির্জা নাকি কেন লিখেছো তোমরা, আল্লাহ জানে। ইস্কান্দার মির্জা। পরে বাঁশের কেল্লা নির্মাণ করেন কে? আল্লাহ, একদম সহজ। বাঁশের কেল্লা নির্মাণ করেন কে? যে জায়গায় করছে জায়গার নাম ছিল কি? নারিকেল বাড়িয়া। ঠিক আছে, নারিকেল বাড়িয়া। ঠিক আছে, এটা তোমরা সবাই পারো। তিতুমির। এরপরে কাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগের কে আছো বলো? রাজশাহী বিভাগের কে আছো বলো? তুমি প্রশ্ন করতে পারবে স্যার রাজশাহী বোর্ডের উত্তর এটা। ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে তার নামে একটা হল আছে। ঠিক আছে, তার নামে একটা হল আছে। কার নামে? নবাব আব্দুল লতিফ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ফারায়েজি কথাটি কোন শব্দ থেকে এসছে? ফরজ থেকে আসছে। তোমরা পারবা। এরপরে অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলোচনা করা লাগবে যাতে এখান থেকে প্রশ্ন আসবে। অখণ্ড বাংলার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন কে? জয় করো করছে কত সালে? 1947 সালে। কে করছে বলো? বলো সবাই বলো। সবাই কমেন্ট করবা। যারা যুক্ত আছো বলি হা করে তাকায় দেখলে তো না ভাই, তুমি কমেন্ট করলে তোমার একটা হচ্ছে ম্যাচুরিটি আসবে। ফরজ থেকে ফরজি এসে এবার তুই আরবিতে লিখেছস, কাম অন। ঠিক আছে, হোসেন শহীদ সুরওয়ার্দী। আবু হুরায়রা লিখছে, থ্যাংক ইউ আবু হুরায়রা। আদিতা থ্যাংক ইউ। ফারজানা মিলি অনেক ধন্যবাদ। সাদিকুর তালুকদার আমার নানা সাদিকুর ভালো হয়ে যা, ধর্মের পথে চলে আয়। হোসেন শহীদ সুরওয়ার্দী। মালিহা হক থ্যাংক ইউ মালিহা। রিংখা, মার্শনা বেগম, মুনতাসির রহমান খুবই মনোযোগী একজন স্টুডেন্ট। মুনতাসির ভালো রেজাল্ট কর, দোয়া রইলো। জুনায়েদের জন্য দোয়া রইলো। নিতিয়া চন্দ্রা সবার জন্য দোয়া রইলো। শোয়েব হৃদয় ভালো করে পড়বি ভাই। আচ্ছা, তোরা যেটা বলছিস সেটাই উত্তর। তোরা যা বলছিস তাই, দ্বিমত করলাম না। হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এরপরে বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বেঙ্গল প্যাক্ট কত সালে? বেঙ্গল প্যাক্ট বল। বেঙ্গল প্যাক্ট মূলত হিন্দু মুসলিমদের একটা সেতু বন্ধন বলা যায়, ঠিক আছে? হিন্দু মুসলিমের সম্পর্কের মধ্যে একটা সেতু ছিল মনে করে এটা, ঠিক আছে? এছাড়া লক্ষ্মী চুক্তি হয় 1916 সালে। 1916 সালে লক্ষ্মী চুক্তি, ঠিক আছে? 1916 সাল। কমেন্ট করলে তো নাম বলেন না, করে লাভ কি? কেলা দিত। এনায়েতুল হাসান লিখছে, কমেন্ট বললে তো নাম। এনায়েত তোর কমেন্ট মন থেকে সবার আগে পড়বাম। তোর বেটা নেট দুর্বল। এনায়েত তোর নেট দুর্বল। তোর নেট সবল কর। তুই উড়ে যাবি বাজি করে নিলে। সাদিকুর তালুকদার লিখছে, আমার কমেন্ট পড়ছেন, কেউ কি বলতে পারেন মনোবিজ্ঞান ক্লাস হবে? নাউজুবিল্লাহ, আমি বলতে পারি না। 1923 থ্যাংক ইউ। 1923 বলছে এক মাইয়া। অনকোস্তাতে মাইয়া বলছে নাকি আমি উত্তর সঠিক বলছি? এটাই উত্তর, এটাই। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ কে? তিতুমির, ঠিক আছে? এরপরে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত বলতো? 34 জন। আমরা দেরি করবো না। বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে? এটা নিয়ে একটু আলাপ করতে হবে।
বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে? বাংলাদেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশের সর্বোচ্চ আদালত যেটা উত্তর সেটা। বাংলাদেশের পার্লামেন্ট হলো জাতীয় সংসদ। বাংলাদেশের পার্লামেন্ট জাতীয় সংসদ, বাংলাদেশের পার্লামেন্ট। আচ্ছা, এটা আমি বলে দিলাম সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট। এরপরে বাংলাদেশ সংবিধানের, আমি দেখি তো কি কোন অবধি গেছি, আমি কাছে আছি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একজন বিরোধী দলীয় সংসদ সদস্য কে ছিলেন? বিরোধী দলীয় সদস্য কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট। গোলে লিখলে না, কেন আমার কমেন্ট পরে উত্তর করব। কেন আমরা কি লিখছে? নিতিয়া চন্দ্র লিখছে, কেন আমরা নিতিয়া বুঝি নাই তোর কথা। একদিন কমেন্ট করছে, স্যার কালি ক্লাসে আইসা হুদায় পড়া না কিছু না, খালি চুল ঠিক করে। জোস লাগছে, এর একটা সালাম। সুরঞ্জিত সেনগুপ্ত সাদিকুল লেখছে, যেটা সঠিক উত্তর সেটা হবে। বাহ সাদিকুল, চরিত্র, তোর চরিত্র রে। সঞ্চিতা মন্ডল গ হবে, হ্যাঁ। শাইলা তাসনিম গ হবে। উম্মে রুমান বিথি। মবিন আহমেদ, ভাইয়া আমার বোন বলে আপনি নাকি আমার কমেন্ট পড়েন না, কখনো কি লেখছে? মারিয়া সুলতানা মারিয়া লেখছে, ভাইয়া আমার বোন বলে আপনি নাকি আমার কমেন্ট পড়েন না। মারিয়া পড়ে দিলাম, তোমার বোনকে জানাই দিও। কমেন্ট পড়লে কি পড়ালেখা করে ভালো করে বাসি চান্স পাইলে। বদরুজ্জামান লিখছে, চুল স্যার, ঠিক আছে ল। সানজিদা লিসা আমার স্টুডেন্ট, আর অফলাইন স্টুডেন্ট আছে এখানে, অবশ্যই সুরঞ্জিত সেনগুপ্ত। এরপরে অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দেন কে? অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দেন? অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দেন বলো তো? অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দেন ভাই? বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। এটা অবশ্যই একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রিয়ন্তী ধার রাষ্ট্রপতি, থ্যাংক ইউ। বদরুজ্জামান বিন লেখছে, কমেন্ট পড়লে জান্নাত, তুই এগিয়ে যাবি। রাষ্ট্রপতি মুশারফ ক, থ্যাংক ইউ। জুয়েল ভালো করে পড়িস। আদিল মাহমুদ নাসির ভালো করে পড়িস। ফারজান আক্তার মিলি, ঠিক আছে, রাষ্ট্রপতি। এরপরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কতটি শাখা অফিস রয়েছে? 7টি। কটি? 7টি। এরপরে দুর্নীতি দমন কমিশন আইন পাস হয় কত সালে? শেষ করে দিব, খুব দ্রুত শেষ করে দিব, আমরা সিকিউ চলে যাব। বাংলাদেশ সরকারি কমিশনের 7টি শাখা আছে, পড়ায় ফেলছি। অপূর্ণ ইচ্ছা, মালিয়া হক রাষ্ট্রপতি, আসিফ নজরুল স্যার, আলমগীর হোসেন লেখছে, আজকে আমার মন ভালো নেই। মানে অনলাইন ক্লাস নিলে কি কি যে দেখা যায়, কত ধরনের কমেন্ট যে আসে রে পাগলা। তোমার পারছো 2004। শাইলা তাসনিম, থ্যাংক ইউ শাইলা তাসনিম, 2004। এরপরে কত বছর বয়স পর্যন্ত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তার দায়িত্ব পালন করতে পারবেন? কত বয়স হয়ে গেলে তারপরে আর দায়িত্ব পালন করতে দেই না, অবসর দিয়ে দেই। কত বছর বলো তো?
আরে আগের টি বাদ দেখ, লেটেস্ট কো। শোয়েব লেখছে সাজেশন দিবেন না, শোয়েব সাজেশন দেওয়া থাকবে, এইটার ক্যাপশনেও দেওয়া থাকবে, লাইভ শেষ হওয়ার 5 মিনিট পরে দেওয়া থাকবে। শোয়েব চিন্তা করার কোনো কিছু নাই। দেখো এরপরে লাস্ট, বাংলাদেশ নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর? বাংলাদেশ নির্বাচন কমিশনের মেয়াদ 5 বছর। এরপরে খাদ্যে ভেজাল মেশানো হয় কেন? খাদ্যে ভেজাল মেশানো হয় কেন? লাস্ট চলে আসছি আমরা সিকিউ পড়াবো, এরপরে সিকিউটা দেখাই দিব কেমনে কেমনে লিখবা, এরপরে দেখাই দিব সিকিউটা কেমনে কেমনে লিখবা। আচ্ছা তোমরা বলো তো, তোমরা যারা লাইভে যুক্ত আছো, তোমরা বিবেক থেকে বলো, তোমাদেরকে এমসিকিউ পিডিএফ দিতেছি, সিকিউ পিডিএফ দিতেছি, স্লাইড আকারে আবার সিকিউ করে দিতেছি, এমসিকিউ দিতেছি, কিভাবে লিখবা বলে দিতেছি, ফ্রি ক্লাস দিতেছি, সারা রাত জেগে ক্লাস করি কাজ করে। তুমি ভাই একটা শেয়ার দিতে পারো না? এটা তোমার বিবেকের কোলায়, এটা মানে হইলো কিছু? ক্লাস শেষে কি আর কোনদিন কইলাম বলবো না গো আর কোনদিন শেয়ার দিও তুমি ক্লাসটি? আচ্ছা এখানে হচ্ছে অধিক মুনাফা অর্জন, অধিক মুনাফা অর্জন। এরপরে দেখো লাস্ট, ইফটিজিং এর প্রধান কারণ কোনটি? ইফটিজিং এর কারণ কোনটি? ইফটিজিং এর প্রধান কারণ কোনটি? বিদ্যুৎ বিষয়ের কথা বলে মাইনাস কম হয়ে যাবো। ইফটিজিং এর প্রধান কারণ কোনটি? নৈতিক অবক্ষয়, স্বজনপ্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব, স্থানীয় সরকার কাঠামো দুর্বলতা, খাদ্য সংরক্ষণ। কে লিখছে? তাড়াতাড়ি লেখো। শেষ, সর্বশেষ আমরা বলাচ্ছি, সর্বশেষ শেয়ার দেও, শেয়ার দেও। চলো আমরা শেষ, ঠিক আছে আমরা শেষ। স্বজনপ্রীতি, ঠিক আছে, আর নাই, আর নাই, আর নাই, আর নাই, আর নাই, ঠিক আছে। এখানে যদি বলি এমসিকিউ ডান। বাসায় তোমরা কি করবা? বাসায় পিডিএফ পড়বা, কি সহ? ব্যাখ্যা সহ, ব্যাখ্যা সহ পড়বা, তাহলে 100% কমন পাবা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা চলে যাব কোথায়? এই যে আমরা চলে আসছি কোথায়? আমরা চলে আসছি কোথায় বলতো? আমরা চলে আসছি সিকিউ এ। চলে আসছি কোথায়? সিকিউ এ। সিকিউ সলভ করব। কি করব? সিকিউ সলভ করব। এই 7টা সৃজনশীল দিছিলাম না, এগুলা কি করব? সলভ করব। আমি যেভাবে বলবো সেভাবে লিখলে 10 এ 10 পাবা। আমি যেভাবে দেখাই দিব সেভাবে লিখলে 10 এ 10 পাইবা। কম লিখবা, বেশি নাম্বার পাইবা। আন্তাজি লেখো না, শুধু শুধু। আলমগীর হাসান লিখছে স্যার একটা গান হবে। হ্যাঁ হবে, আজকে একটা গান হবে, যা আলমগীর একটা গান হবে, লাস্টে একটা গান হবে, যা লাস্টে একটা গান হবে আলমগীর, চিন্তা করিস না, তুই কমেন্ট কর, তুই ভিডিও শেয়ার দে। আমি আমার বান্ধবীদের শেয়ার দেই, বান্ধবী থাকতো, বান্ধবীদের জীবনে তো ভাই। থ্যাংক ইউ। একটা নৌকা কেমনটা লাগে? ব্যাখ্যা করার সময় নাই, ঠিক আছে, যা আগুন একটা সাজেশন দিছি, ব্যাখ্যা করতে না ভাই। এই ক্লাসে পিডিএফ দেন দিব, পালে এর ক্লাসে কোনো সাজেশন নাই। হ্যাঁ আজে বাজে কমেন্ট। দেখো প্রথমে আমরা ভাষা আন্দোলন নিয়ে আলাপ করতেছি। উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে কোন ঐতিহাসিক আন্দোলনের সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো, ঠিক আছে। কয়েকটি স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্রের শাসক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে অন্য ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু তার প্রতিবাদে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তীব্র আন্দোলন গড়ে তোলে। তোমরা বলবা 3 নাম্বারটার উত্তর কি হবে? 3 নাম্বারটার উত্তর কি হবে একটু বলো। 3 নাম্বারের উত্তর কি হবে বলো, তোমরা একটু কমেন্ট করো।
3 নাম্বারটার উত্তর কি হবে দ্রুত বলো। আমি যে সিকিউ গুলো বলবো ভাই বিশ্বাস করো এখান থেকে 100% আসবে। এই স্লাইডে শুনো, যারা এত পড়ার সময় নাই তারা এই স্লাইডের সৃজনশীল গুলো পড়ো, এগুলো উত্তর পিডিএফ এ দেওয়া আছে, তাহলে হবে, আর কিছু দরকার নাই। কিন্তু লিখবা আমার মতো করে, পিডিএফ থেকে পড়বা, লিখবা আমার মতো করে, আমি দেখাই দিব, ঠিক আছে? দেখো, তাই এটা যদি আমরা সমাধান করি তাহলে লিখলাম কি, উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে কোন ঐতিহাসিক আন্দোলনের সামঞ্জস্য আছে, তাহলে লিখলাম গ নাম্বার, উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে আমার পাঠ্য হবে ভাষা আন্দোলনের মিল আছে। কার মিল আছে? ভাষা সামঞ্জস্য আছে, ভাষা আন্দোলন, ঠিক আছে? তারপর এটাকে ভাষা আন্দোলন বলে, এই ভাষা আন্দোলনের সংজ্ঞাগুলো দিবা। তারপর তোমরা ভাষা আন্দোলনের কারণগুলো উল্লেখ করবা, ভাষা আন্দোলনের কারণগুলো দিবা, তাহলে সুন্দর হবে, ঠিক আছে? 1 2 3 এভাবে, ঠিক আছে? আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব দিতে পারো, ঠিক আছে? বা অবাঙালি নেতাদের হাতে ক্ষমতা কেন্দ্রীয়করণ, প্রথমটা কি, অবাঙালি নেতাদের হাতে ক্ষমতা কেন্দ্রীয়করণ, এই যে টান দিবা, স্টেপ লিখবা এইভাবে 1 2 3 4 5, 5টা স্টেপ দিবা। কারণ একটা প্রশ্নে জ্ঞান 1 নাম্বার, অনুধাবন 1 নাম্বার, প্রয়োগ 1 নাম্বার, মোট হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে? 12 নাম্বার প্রশ্নে। সো তোমার 3টা উপাদান দিতে হবে। এই যে তুমি চিহ্নিত করছো এতটুকুর মধ্যে 1, এই যে সংজ্ঞা দিছো এতটুকুর মধ্যে 1, এই যে পরে বাকি কারণ উল্লেখ সবগুলা, এই জন্য হচ্ছে 1, এই মোট 3 পাবা। তোমরা কি সিকিউ বুঝছো কিনা? যদি বুঝে থাকো লেখো ফার্স্ট সিকিউ ডান। তারপর কি ছিল? উক্ত আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। উক্ত আন্দোলনের গুরুত্ব যদি চাও তাহলে কি দিবা? শুনো, অনেক শোনো, গুরুত্ব, তাৎপর্য, ফলাফল, সেম আনসার। এটা বুঝছো কিনা সবাই বলো, এটা বুঝছো কিনা সবাই বলো। মানে তোমরা অনেক সময় দেখা গেছে পড়ে গেছো ফলাফল, একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করো, আমি কি বলি তোমার কাজে লাগবে পরীক্ষা হলে। তুমি পড়ে গেছো ফলাফল, গেছো আইছে গুরুত্ব, বাইরে তাৎপর্য, অবদান, তুই বলবো রে আমি তো পড়ে যাচ্ছি গুরুত্ব, কিন্তু পরীক্ষা হলো আসে তাৎপর্য। ভাই তাৎপর্য যেই কথা, গুরুত্ব যেই কথা, ফলাফল একই কথা, সবই একই উত্তর। বুঝছো? বুঝছো সবাই? থ্যাংক ইউ। এরপরে দেখো, এ দেশটি বি অঞ্চলের আয়তনে বিশাল, প্রশাসনের পক্ষে এত বড় অঞ্চল সবকিছু সমানভাবে দেখভাল করা সম্ভব হয়ে কঠিন হয়ে পড়ে। এই বিবেচনায় তখন অঞ্চল 2 ভাগে ভাগ করা হয়, কিন্তু কিছুদিন পরে আবার 2টি অঞ্চলকে এক করে দেওয়া হয়। এতে করে একটি অংশের অসন্তোষ প্রকাশ পায়। উদ্দীপকে আলোচিত বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? আর এটা হচ্ছে প্রভাব। কি করতে হবে? প্রভাব। তাইলে যদি আমরা বলি, দেখো উদ্দীপকে বর্ণিত বিষয়টি হচ্ছে কি, বঙ্গ, ঠিক আছে? ব্র্যাকেটে 1905 লেখা, বঙ্গ, ঠিক আছে? তারপরে কি, বঙ্গভঙ্গ কেমনে কেমনে হয়েছে সেটা সবটা লিখবা, ঠিক আছে? বঙ্গভঙ্গের কারণ লিখতে পারো, যে কি, প্রশাসনিক কারণ লিখে ভিতরে লিখবা, ঠিক আছে? অর্থনৈতিক কারণ, বা রাজনৈতিক কারণ ভিতরে লিখতে হবে, রাজনৈতিক কারণ। তারপর কি আছে? সামাজিক কারণ। আমি ভাই ধরে ধরে দেখাই দিচ্ছি কেমনে সৃজনশীল লিখবা,
দৌড়ে দৌড়ে লিখে দিতেছি কেমনে সৃজনশীল লিখবা, তাও যদি না পারো কিছু বলার নাই। এরপরে আছে প্রভাব। তাইলে প্রভাব হচ্ছে দুই শ্রেণীর উপর, দুই ধরনের প্রভাব আছে। দুই শ্রেণীর উপর তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো সবাই। দুই ধরনের প্রভাব, দুই শ্রেণীর উপর দুই ধরনের প্রভাব। এক, হিন্দুদের উপর, হিন্দুদের উপর প্রভাব। তাহলে ভাই সঙ্গে বলি, হিন্দুদের উপর প্রভাব ছিল কি? নেগেটিভ। তারা ইংলিশে লিখিস না, আমি বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? মুসলমানদের উপর, ঠিক আছে, মুসলমানদের উপর প্রভাব পজিটিভ। কেমনে? এই হিন্দুরা অনেক বেশি রাগান্বিত হয়েছে, কষ্ট হয়েছে। তারা বলছে বঙ্গ মানুষে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ, মার অঙ্গচ্ছেদ করলে যতটুকু গর্হিত কাজ, ঘৃণার কাজ, অন্যায় কাজ, এটা সেম। কিন্তু মুসলমানরা অনেক বেশি খুশি ছিল। তারা এর পরবর্তী সময়ে নিজেদের দল করছে 1906 সালে মুসলিম লীগ, এবং পূর্ব বাংলার যত উন্নতি করছে সব ওই টাইমে করছে, ঠিক আছে? সিকিউ সবগুলা কমন পাবা, সবগুলা সিকিউ কমন পাবা। উদ্দীপক লেখিস না রে, উদ্দীপক লেখা নাম্বার পাইতে না। এরপরে দেখো, এরপরে কি বলছে? এরপরে বলছে যে রহমান সাহেবের পেশকৃত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের মিল আছে ব্যাখ্যা করো। রহমান সাহেব একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি তার ধর্মের অনুসারীদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে তার দলের বার্ষিক সম্মেলনে একটি প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ইঙ্গিত ছিল, কিন্তু পরবর্তীকালে তার রাজনৈতিক দলটি এই প্রস্তাব সংশোধন করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে। ঠিক আছে, এটা কোন প্রস্তাব বলতো? তাহলে আমরা সবাই জানি কি এটা। এই প্রশ্নটা তোমরা যারা আমাকে এই মুহূর্তে দেখতেছো, এই প্রশ্নটা তোমরা 90% স্টুডেন্ট ভুল করবা। তোমরা আমাকে জানাও 3 নম্বরের আনসার কি হবে? 3 নম্বরের আনসার কি হবে বলো? 3 নম্বরের আনসার কি হবে বলো? কেউ আজে বাজে কমেন্ট করবে না, কেউ আজে বাজে কমেন্ট করবে না, প্লিজ। নিজের চরিত্রের পরিচয় দাও। লাউর প্রস্তাব, মাহাদি হাসান লিখছে লাউর প্রস্তাব, থ্যাংক ইউ। আচ্ছা, লাউর প্রস্তাব। তাহলে আমরা সবাই জানি 3 নম্বরে কি বলেছে? লাউর প্রস্তাব। তারপরে এটা সংজ্ঞা দিব, এটা লাউর প্রস্তাব নামে পরিচিত। তারপরে এই নির্দিষ্ট ভূখণ্ড চাইছে, এইগুলো দিয়ে 2টা 3টা 4টা 5টা 6টা দিব, ঠিক আছে? শেষ। এটা নিয়ে আমার আলোচনা হচ্ছে আমার 4 নিয়ে। 4-এর সঠিক উত্তর দিতে পারলে চারের সঠিক উত্তর দিতে পারলে 100 টাকা বিকাশ করব। 4-এর সঠিক উত্তর দিতে পারলে 100 টাকা বিকাশ করব। প্রশ্ন দেখায় নেই। উদ্দীপকে বর্ণিত প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল, তুমি কি এই বক্তব্যের সাথে একমত? সঠিক উত্তর দিতে পারলে 100 টাকা পাবা, 100 টাকা। সঠিক উত্তর দিতে পারলে 100 টাকা পাবা। একটু দ্রুত কমেন্ট করে যাও, প্রথম যারা দিবা তারাই তো পাইবা নাকি? মাইন লিখছে ইয়েস। শিরিন শালা একমত, ইয়েস। রাহুল আমিন, থ্যাংক ইউ। আদিল মনসুদ নাসির, থ্যাংক ইউ আদিল। সাদিকুর, রাইসা, এরা সবাই 100 টাকা পাবি। সাদিয়া লিখছে পুরোপুরি একমত না, থ্যাংক ইউ সাদিয়া। মেঘলা একমত, লাবণী একমত না। কিরে লাবণী, কি সমস্যা? রবিউল মুন্সি লিখছে না, একমত না।
উর্বশী লেখছে একমত। তানজিনা একমত হয় লেখা যায়, না লেখা যায়। তোমরা লিখবা সম্পূর্ণ একমত নয়, এটা সঠিক আনসার। সম্পূর্ণ একমত না, কারণ 1940 সালে এই লাউর প্রস্তাবে বলা হয়েছিল স্টেটস হবে, ঠিক আছে? তাহলে স্টেটস হলে বা এর তো অনেক কিছু হইতো। পরবর্তীতে আমরা জানি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে শুধু ইন্ডিয়া আর পাকিস্তান হয়েছে, কিন্তু আমাদের দেশ হয়েছে 1971 সালে যুদ্ধের মাধ্যমে। ওই সময় বাংলাদেশ হওয়ার কোনো কথা ছিল না। 1940 সালে বাংলাদেশ হওয়ার কোনো কথা ছিল না, বাংলাদেশ হওয়ার কথা ছিল না। তবে ওইটাতে আমাদের পথটা কিছুটা সুগম হয়েছে। এই জন্য ওমা রাফসান লেখছে 100 টাকা দেন। আহা রে, জীবনে কত মানুষের কথা রাখলাম না, আর তোর এমন কথা রাখলাম। স্যার টাকাটা কিসের টাকা? হেই স্যারের কাছে তোরা টাকা চাস, বেদবি করস? হ্যাঁ তোরা কেলা? জীবনে তো তোদেরকে আমি চিনি না। কিসের টাকা? ওটা তো টাইপিং মিস্টেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কইতাছি কি জানাস, যে যখন আবুল কাসিম নামে একজন ব্যক্তি ছিল, বুঝছস? আমি তোদের একটু বলে দিই। হ্যাঁ, আবুল কাসিম যখন বলতেছে, আবুল কাসিম বলতেছে জিনারে যে আপনি বলছেন স্টেটস হবে, তাহলে আমাদেরটা কই? আমরা তো ভারত আর পাকিস্তান করে বলছেন। ও বলতেছে আরে না বুকা, আমি তো লিখছিলাম স্টেটই, কিন্তু যেই লেখছে টাইপ করছে ওই ভুলে একটা অ্যাজ দিয়ে দিছে, যেই কারণে তোমার হচ্ছে 1947 সালে তুমি কিছুই পাও নাই। 1971 সালে যুদ্ধ করে আমরা দেশ ক্লান্তি। টাইপিং মিস্টেক কত ইম্পর্টেন্ট দেখছস? টাকা না দিলে কি সব বাত 1 টাকা দিবে না, এবার টাকা দেবে পুরা হাসরের বদলে ওই টাকা দিয়ে, সমস্যা কি? হাসরের বদলে হলে ওই টাকা দিয়ে যাবো, কি বলিস তুই? টাকার অবস্থা রে, টাকার অবস্থা। টাকার অভাব আছে আসলে, কি আছে না নাই? টাকা তো নাই। দিব 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 দিব। এই শোন, একটা গান হবে, লাস্ট একটা গান হবে, সবার মতের সাথে মত দিও 100 টাকা। ভাই আপনি সাপকাল দিল সি এত বড় দুঃখ দিলেন ভাই, এগুলো গরিব 100 টাকা নিয়ে পড়ে। আবার বুঝা দিব মানে, শুনো, মানে হচ্ছে এখানে তুমি একটু বুঝো জিনিসটা হচ্ছে কি, ওরা 1940 সালে লাউর প্রস্তাব দিছে ভাই। লাউর প্রস্তাবে হচ্ছে স্টেটস গঠন করবে, এই ধরনের কথা ছিল, কিন্তু এই সময় তো বাংলাদেশ সরাসরি গঠন করার কোনো কথা ছিল না। তাহলে এটা তো হচ্ছে বীজ নিহিত ছিল, এরকম সরাসরি বলা যায় না, একমতটা সম্পূর্ণরূপে হওয়া যাবে না। ঠিক আছে সব, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখ ওরা লিখছেন, ক-রাষ্ট্রের স্বাধীনতার পর থেকে সংখ্যাগরিষ্ঠ জনগণ সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বৈষম্যের শিকার হয়, ফলে জনগণে ক্ষোভের সৃষ্টি হয় এবং জনগণ ঐক্যবদ্ধ হতে থাকে। এক পর্যায়ে জনগণের প্রিয় নেতা রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি সংবলিত একটি প্রস্তাব পেশ করেন। রে কোনটা বল, কি করবে? 6 দফা, ঠিক আছে? মুক্তি সনদ 6 দফা, ঠিক আছে? 6 দফা দিয়া কি করবে? 1 2 3 4 5 6, 6টা দফা লিখবি না, বুঝছস? 6টা দফা লিখবি, 6টা দফা লিখবা, তাহলে হবে। 6টা দফা লিখে দিবা, তাহলে হবে। স্যার যদি একমত দেয় তাহলে নাম্বার দিবে না, 1 নাম্বার কেটে দিবে। একমত দিলে 1 নাম্বার কেটে দিবে। নতুন বই দেখবা আছে, আগের বইগুলোতে আমি যখন পড়ে আসছি বা পরবর্তী যারা পড়ছে এই বছরের আগে সবাই একমতে দিয়ে আসছি আমরা। দেখ পরে দেখ, ক-রাষ্ট্রের জনপ্রতিনিধিকে দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে রাখার পর
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার দেওয়া হয়, এদের জনগণ বিক্ষোভে ফেলে ওঠে এবং এক পর্যায়ে সরকার মিথ্যা মামলা প্রত্যাহার করে ওই নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়। ভাই 3 নম্বরে কি হয়েছে? 3 নম্বর হচ্ছে কি তোর আগরতলা মামলা। পরে কি বল? 69-এ গণঅভ্যুত্থান। তাইলে 3 নম্বর কি নিয়ে প্রশ্ন আসছে? 3 নম্বর কি নিয়ে আসছে? আগরতলা মামলা। আগরতলা মামলা, ঠিক আছে। 4 নম্বর কি নিয়ে আসছে? 1969-এর গণঅভ্যুত্থান। 1969-এর গণঅভ্যুত্থান। যদি কেউ পিডিএফ করতে না পারো, অনেক দেরি লাগে এই সেই, তাহলে শুধুমাত্র পড়বা কি আমাদের স্লাইড এগুলা। ভাইয়া পিডিএফ কই পাবো? পিডিএফ পাইবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, পিডিএফ পাইবা এই ভিডিও লাইভ ক্লাস শেষ হওয়ার 10 মিনিট পরে, 5 মিনিট পরে ক্যাপশন চেক করবা, ওইখানেও পাবা, ঠিক আছে। আমরা দেরি করবো না, যেহেতু তোমাদের পরীক্ষা, বেশি দেরি করবো না। রাজুল এসে স্যার পয়েন্ট করে লিখবো? হ্যাঁ, পয়েন্ট করে লিখবা, সবকিছু পয়েন্ট করে লিখতে হবে। মুজিব নিয়ে প্রশ্ন কোনো ডিভোর্স ঠিক আছে। দেখো এরপরে দেখো, এরপরে এই সংবিধান থেকে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। সংবিধানের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে দিবে, দেখবা। প্রথমে বলবা 1972 সালের সংবিধানের সাথে মিল আছে, ঠিক আছে, সংবিধানের সাথে মিল আছে। পরে বৈশিষ্ট্যগুলো দিবা 1, 2, 3, 4 এভাবে, ঠিক আছে। বৈশিষ্ট্য লিখে এই ভিতরে রাখবা, তার ভিতরে করে দেখতো না, তারপর তুমি লিখবা একটু, ঠিক আছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের যেইভাবে আমি দেখাইতেছি সেম ভাবে আনসার করবা, ফুল নাম্বার পাবা, ঠিক আছে, ফুল নাম্বার পাবা। এরপর দেখো এই দেখো 1970 সালের নির্বাচন, 1970 সালের নির্বাচন, এটা ভালো করে পড়বা। 1970 সালের নির্বাচন, ঠিক আছে। উদ্দীপক বর্ণিত নির্বাচন স্বাধীনতা লাভের প্রেরণা যোগায়। যেমন আমরা 1970 সালে নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয় লাভ করি, কিন্তু পাকিস্তান সরকার তারা হচ্ছে এই যে পূর্ব বাংলার যারা ছিল তাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে বিভিন্ন রকম তাল বাহানা শুরু করে দেয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, আমরা শেষ করে দিব, ঠিক আছে। এরপরে যেগুলো আছে শোনো, এরপরে যেগুলো আছে দেখো, এই যে অ্যাটর্নি জেনারেল থেকে প্রশ্ন আসছে, এটা পড়বা, ঠিক আছে। এরপরে তোমরা দেখো, এরপরে দেখো এই এগুলো পড়বা, ঠিক আছে, এগুলো পড়বা। আর কয়েকটা আছে, এগুলো পড়ে নিবে নিজেরা, ঠিক আছে। দেখো এরপরে যেগুলো আছে, কোন নাগরিক সমস্যা বলেছে, দেখো এই দেখো খাদ্য ভেজাল, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই খাদ্য ভেজাল, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেগুলো আছে তোমরা একটু দেখে নিবা, আমি একসাথে দিচ্ছি। দেখো এরপরে আর প্রশ্ন নাই, একবার দিয়ে দিচ্ছি সবগুলা। এই প্রশ্নগুলো একবার দেখবা কোন আইনের সাথে মিল আছে। ভাই 12 শাসন আইন অনেক ইম্পর্টেন্ট, শুনো। 12 শাসন আইনটা যদি কেউ পড়তে পারো, পড়ে যাও, এখান থেকে প্রশ্ন আসবে। 12 শাসন আইনটা আমি আবার বলতেছি, লাস্টে দিচ্ছি কোডিং দেখে, 12 শাসন আইন থেকে প্রশ্ন আসবে। তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বা। তোমরা যারা লাইভ ক্লাসে যুক্ত হইছো, দয়া করে লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে। এরপরে দেখো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, সেখানে দেওয়া আছে কোন ব্যক্তির সাথে মিল আছে। তারপরে আবার দেখো একবার আমি উত্তর লিখবো না, সরে দিয়েছি। কোন সরকার? মুজিবনগর সরকার। কোন সরকার? মুজিবনগর সরকার। কোন সরকার ভাই? মুজিবনগর সরকার। প্রশ্ন আসার সম্ভাবনা কম দেখে আমি দিছি না, লাস্টে এগুলো দিছি, ঠিক আছে। দেখো তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা পড়বা এগুলা, ঠিক আছে। এরপরে দেখো ভোটার তালিকা প্রস্তুতকরণ, সংবিধান, জাতীয় সংসদ নির্বাচন কি? নির্বাচন কমিশন, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা এইবার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। নির্বাচন কমিশন, এটা কি বল? নির্বাচন কমিশন। এরপরে দেখো, এরপর কি এই যে প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান পড়বা। সাংবিধানিক পড়লে বুঝবা কি কি পরীক্ষা করতে পারবে, ফাইল বাউচার তলব, এগুলো পড়লে পারবে, ঠিক আছে। হিসাবের কাজ, ঠিক আছে। লাস্ট চলে আসছি, দেখো লাস্ট চলে আসছি, শেষ করে দিব। তোমরা বাসায় পড়বা,
প্রতিবকুলিতম ফিল্ম কি ধরনের শিশু? এই যে, ঠিক আছে, প্রতিবন্ধী থেকে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ 90% পসিবল আছে, প্রতিবন্ধী থেকে প্রশ্ন আসতে পারে। আমি তোমাদেরকে একটু কথা বলবো তোমাদের, তারপরে শেষ করে দেবো। এখন শোনো, যারা আমাদের সাথে এখনো যুক্ত আছো, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের সাথে একটু কথা বলবো, তুমি শোনো, তোমরা সবাই শোনো। শোনো, তোমরা আগামী 2 মিনিট আমার কথা মনোযোগ শুনবা, আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। আমি তোমাদের পরীক্ষা নিয়ে একটু কথা বলবো। তোমরা শুরুতেই নিজে বইটা নিয়ে সিলেক্ট করার চেষ্টা করবা যে আমি এই অধ্যায়ের এই টপিকগুলো ভালো করে পড়বো। এরকম 7 থেকে 8টা টপিক পড়লেই তোমার 5 থেকে 6টা কমন পড়ে যাবে 100%। ওই 6টা দিতে পারলে আর একটা তুমি এমনি দিতে পারবা। প্রথমে তোমার 3টা 4টা 5টা এরকম প্রশ্ন 100% পারবা, এরকম দিতে হবে। তোমাকে সিলেক্ট করতে হবে। আনতা যদি পড়ো, পড়ার শেষ নাই। তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে অবশ্যই সিলেক্ট করে পড়বা। আমাদের সাজেশন দেখে সিলেক্ট করে পড়বা। যদি সিকিউ সিলেক্ট করতে সমস্যা হয়, এই স্লাইডটা এখন আমি দিয়ে দিব, এই স্লাইডটা পড়লেই হবে, আর কিছু পড়ার দরকার নাই। কথা বুঝতে পারছো? সিকিউ সিলেকশনে তোমাদের সমস্যা হয়, পিডিএফ টাইম সিকিউ পড়বা, তাহলেই হবে। ঠিক আছে? আর তোমরা সবাই জানাবা পরীক্ষা কেমন হয়েছে, আমাকে একটু জানাও। আমি হচ্ছে অর্থনৈতিক ক্লাসটা কখন হবে আমি তোমাদেরকে জানাই দিব। ঠিক আছে? আজকে রাত্রেই পোস্ট করব। সবাই অনেক বেশি ভালো থাকবা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমি ক্লাস লম্বা করলাম না এই কারণ হচ্ছে গিয়ে তোমাদের কালকে পরীক্ষা, আজকে আমি লম্বা করলে হবে না। আর আজকে রাত্রে কেউ কোনো অনলাইন ক্লাস সেন্টার কিছু দেখবা না ভাই। যেই ভালো রেজাল্ট করবো পরীক্ষার আগের রাত্রে জীবনেও মোবাইল ধরতো না, আর যেই পরীক্ষার আগের রাত্রে মোবাইল ধরবো জীবনেও ভালো রেজাল্ট করতো না। ঠিক আছে? দেখছে স্যার স্লাইডের উত্তর কই? স্লাইডের উত্তর পিডিএফ এ দেওয়া আছে, স্লাইডের উত্তর পিডিএফ এ দেওয়া আছে। এটার সবটার উত্তর, এগুলোর উত্তর, এই সবগুলোর উত্তর পিডিএফ এ দেওয়া আছে ভাই। সমাজকর্ম ক্লাসটা কবে হবে? রুটিন দেওয়া আছে। আদিল মাহমুদ স্যার গান কে বলছে? তোরা তো বড় যা করলি। আলমগীর স্যার গানটা জয় বাংলা বাংলা। আরে গান চাস কে বল, গান চাস কে বল, গান চাস কে? আচ্ছা গান শুনতে চাস কে? এই পরীক্ষার মধ্যে গান শুনতে চাস কে? যা গান বলো, কে গান শুনতে চাও বলো। শেয়ার দিছি, গান শেয়ার দিলে গান গাইব। যা শেয়ার দেশ তান্তাজি গেলি গান গাইব। হ্যাঁ বাস। আলমগীর বলছে আমি চাই, হৃদয় লেখছে আমি চাই। থ্যাংক ইউ হৃদয়। গান কই? গান হবে দাঁড়া। মনোবিজ্ঞান ইকোনমিক্স ক্লাস লাগবে। হ্যাঁ ইকোনমিক্স ক্লাস দিব। আমি দিছি শেয়ার। থ্যাংক ইউ যারা শেয়ার দিছো। গান কই? গান হবে। একশো শেয়ার হইলে গান গায়াম। 100 শেয়ার হইলে গান শেয়ার হয়েছে বড়া 45 টাকা করে শেয়ার দিছস মাত্র। আচ্ছা গান হবে, যা গান হবে বলতেছি। যা আমি হচ্ছে লাইন টাইন গুলো ভুলে যাই একটু। হ্যাঁ একটা রোমান্টিক গান গাই। হ্যাঁ আমি রোমান্টিক মানুষ, চাই না মেয়ে। না 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 না। ঠিক আছে শোন, গান হবে।
ঠিক আছে, গান হবে, সমস্যা নাই। আচ্ছা সবাই সবাই ক্লাসটা শেয়ার করে দিবা। জুকসে পার্ট এটা আবার হচ্ছে কোন সিরিয়াস ভাবে নিবা না, আমরা জাস্ট একটা মজা করে একটা গান গাইতেছি। আমি ওইভাবে আসলে গান খুব বেশি পারি না, কিন্তু একটা রোমান্টিক কিছু গান পারি, সমস্যা নাই। ঠিক আছে ভাবে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। বিধাতা আমাকে তোমারই জন্য গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা, তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা, তোমাকে পেয়েছি পেয়েছি হাজারো বাঁচার নতুন আশা। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। লা 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 লা। সবাই অনেক বেশি ভালো থাকবা, সবাই জন্য অসংখ্য দোয়া রইল। সবাই সবাই ভালো থাকবা, সবার জন্য অসংখ্য দোয়া রইল। তবে হচ্ছে গিয়ে জোকসে পার্ট আমি ওইভাবে গান গাইতে পারি না, তবে রোমান্টিক গানের জন্য প্রদীপ সারা রে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, তোমাদের সাথে অনেক এক সুন্দর একটা সময় কাটাইছি। আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভালো ক্লাস দেওয়ার, সর্বোচ্চ ভালো সাজেশন দেওয়ার, যাতে কমন পড়ে এবং যাতে তোমরা ভালো পরীক্ষা দিতে পারো, সেই চেষ্টায় আই এডুকেশন টিম সব সময় আছে। তোমরা যারা 25 ব্যাচের আসো, তোমরা অ্যাডমিশনে যখন তোমরা হচ্ছে গিয়ে প্রস্তুতি নিবা, অবশ্যই তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হতে পারে আই এডুকেশন। ঠিক আছে, তোমার বিশ্বস্ত বন্ধু হতে পারে কে? আই এডুকেশন। তো এই জায়গা থেকে তোমরা আই এডুকেশনের ডিউ আইসিকিউ ব্যাচে ভর্তি হতে পারো। এছাড়াও এই যারা গান শুনছো ভালো লাগছে সবাই শেয়ার দিবা। ঠিক আছে, গানটা শেয়ার দিতে হবে। ঠিক আছে, তো এই জায়গা থেকে তোমাদের আসমা লিখছে লা 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 লা। তো এই জায়গা থেকে তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে দিবা, পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে জানাই দিবা যে আই এডুকেশন পেজে গ্রুপ সাবজেক্টের সেরা ক্লাসগুলো হচ্ছে, সাজেশন থেকে কমন পাচ্ছ এবং তোমরা ক্লাস করে পরীক্ষা দেওয়ার পরে যদি উপকৃত হও, তোমরা হচ্ছে কি আমরা পরবর্তী সময় যখন পোস্ট করি ওইখানে তোমাদের পজিটিভ রিভিউ, নেগেটিভ থাকলে নেগেটিভ রিভিউগুলো দিবা, তোমাদের মতামতগুলো দিবা। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আসলে কোন কোন জায়গায় আসলে চেঞ্জ করা উচিত, কোন কোন জায়গা নিয়ে হচ্ছে আসলে কাজ করা উচিত। ঠিক আছে,
ঠিক আছে, আরো কোনো প্রশ্ন আছে স্যার? নেক্সট ভাই পানি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবা, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। ক্লাস শেষেই তোমরা পড়তে বসে যাও, পড়তে বসে যাও, ভালো করে পড়াশোনা করো, তোমরা ভালো একটা পরীক্ষা দিয়ে আসবা, সাজেশন 100% কমন হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবার জন্য অনেক বেশি দোয়া রইলো, অনেক বেশি দোয়া রইলো, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। এডুকেশনের